আদর্শ উচ্চ বিদ্যালয়টি হোসেনপুরের অশিক্ষিত জনগোষ্ঠীকে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1985 সালের 13ই ফেব্রুয়ারি তার যাত্রা শুরু করে। আমি হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে 1993 সালে 3 মার্চ থেকে দায়িত্ব পালন শুরু করেছি। সেই 93 সাল থেকে আপনি এখন অবধি আছেন, প্রায় 33 বছর যাবত আপনি স্কুলটাতে আছেন। 33 বছর চলছে আমি দায়িত্ব পালন করতেছি। স্যার, এই যে আপনি এত দীর্ঘ সময় একটা স্কুলেই আপনার জীবনটা দিয়ে দিচ্ছেন বা সময়টুকু পার করছেন, তো শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগে? আসলে আমি যখন এই স্কুলে যোগদান করি তখন অবশ্য শিক্ষকতায় আমি আসব প্রথমেই এরকম চিন্তা আমার ছিল না, কিন্তু যখন এই স্কুলে জয়েন করার পরে শিক্ষক শিক্ষার্থীর সাথে উঠা বসা করতে করতে তাদের সাথে এমনভাবে আমি মিশে গেছি এবং এমন ভালোবাসায় জড়িয়ে গেছি যে শেষ পর্যন্ত আমি ছেড়ে যাওয়ার কোনো স্কোপ পাই নাই। আমি আনন্দ অনুভব করি, বরঞ্চ আমার কাছে ছুটির দিনগুলো বরঞ্চ কাটতে অসুবিধা হয়, কিন্তু স্কুল চলাকালীন সময়গুলো আমার ভালো কাটে। স্কুলের এই দীর্ঘ পথযাত্রায় অনেক কৃতি শিক্ষার্থী আমরা ইতিমধ্যে তৈরি করেছি এবং যারা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছে। আমার শিক্ষার্থীদের মাঝে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিসিএস ক্যাডার আছে, তারপরে এখনও অনেক শিক্ষার্থী আছে যারা ভালো ভালো বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে তারা অধ্যয়নরত আছে। এরপরে আমি আরেকটু বলে রাখি যে আমার একটা ছেলে একটা মেয়ে, তারা দুজনও এই স্কুল থেকেই এসএসসি পর্যন্ত পাশ করে দুজনেই এখন মেডিকেল লাইনে লেখাপড়া করতেছে। 2025 সালে এই 91 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, 91। তারপরে আমাদের এখানে পাশের হার ছিল ওই বছর 74.50। আচ্ছা, জিপিএ সংখ্যা? জিপিএ ছিল 3 জন। আসলে একটা ভালো রেজাল্ট তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ করেছি এবং নির্বাচনী পরীক্ষায় আমরা উত্তরপত্রগুলো খুব যত্ন সহকারে মূল্যায়ন করেছি এবং আমরা প্রকৃত মেধা যাদের আছে তাদেরকেই আমরা সেন্ট আপ করেছি পরীক্ষায় এবং তাদেরকে ভালো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছি যাতে করে তারা একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারে। এবং ইতিমধ্যে এই ফর্ম পূরণ সম্পন্ন হয়েছে। কতজন এবার? আমাদের এবার 50-এর কাছাকাছি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং আশা করি একটু ভালো রেজাল্ট করবো, এরকম আমরা আশা করি। স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, একটা ভালো রেজাল্টের জন্য কি শুধু ছাত্র শিক্ষকের ভূমিকা থাকে নাকি গার্জিয়ানদেরও ভূমিকা থাকে? আসলে শিক্ষাটাই হলো একটা ত্রিমুখী প্রক্রিয়া, এখানে এই শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক তিনজনেরই একটা সম্মিলিত প্রয়াস প্রয়োজন হয়। এই জন্য আমরা শিক্ষক যেরকম শিক্ষার্থীদেরকে পড়া নিচ্ছি, তাদেরকে নার্সিং করছি, পাশাপাশি অভিভাবকদেরও এখানে একটা দায়িত্ব আছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। কাজেই এই তিনজনের দায়িত্বটাই যখন সম্মিলিতভাবে পালন হয় তখনই একজন শিক্ষার্থী তার সফলতার দ্বারপ্রান্তে সে পৌঁছে যেতে পারে। এই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করি এবং সহপাঠক্রমিক কার্যাবলীতে তাদেরকে অংশগ্রহণ এবং তাদেরকে ভালো করার জন্য আমরা উৎসাহিত করি, পাশাপাশি যাদেরকে লজিস্টিক সাপোর্ট আমরা সবগুলো সাপোর্ট দিয়ে থাকি। এবং এরই ফলশ্রুতিতে হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে যতগুলো প্রতিযোগিতা হয়, তারপরে জাতীয় দিবস উদযাপন হয়, সেগুলিতে আমরা পিটি প্যারেড, ডিসপ্লে এগুলিতে বরাবরই ভালো করে থাকি। সাংস্কৃতিক অনুষ্ঠানে, তারপরে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতা হয়, তারপরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কিছুদিন আগে শেষ হয়েছে।
ওইখানে এগুলো সবগুলোতেই আমাদের অংশগ্রহণ আছে এবং আমাদের শিক্ষার্থীরা এখানে ভালো কৃতিত্ব দেখাতে সক্ষম হয়। পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করছে। ডিজিটাল লাইজড শিক্ষার জন্য যে সকল অবকাঠামো এবং সুযোগ সুবিধার প্রয়োজন, সবগুলো সুযোগ সুবিধা সব প্রতিষ্ঠানে সমান হারে বিদ্যমান নেই এবং এক্ষেত্রে আমাদের স্কুলেও ডিজিটাল শ্রেণীকক্ষ এবং ডিজিটাল শ্রেণী মানে পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার মতো উপযোগী পরিবেশ করে যথার্থভাবে তৈরি হয়ে ওঠে নাই। তারপরেও আমরা আমাদের একটা কম্পিউটার ল্যাব আছে এখানে, আইসিটি ল্যাব। সেই ল্যাবের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে আইসিটি বিষয়ের উপর দক্ষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। পাশাপাশি এখানে মাল্টিমিডিয়া ক্লাসও আমরা নিচ্ছি। আমাদের এখানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরি থাকতো, তাহলে হয়তো আমরা এই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহারের মাধ্যমে তাদেরকে আরও ভালো শিক্ষা দিতে সক্ষম হইতাম। আমরা আমাদের স্কুলের একটা আচরণবিধি আছে, এই আচরণবিধি যারা শিক্ষার্থীরা সারাদিন এখানে অবস্থান করাকালীন সময়ে তারা এটাকে অনুসরণ করে। সেই আচরণবিধির মধ্যে যে 15 থেকে 20টা পয়েন্ট আছে, এর মধ্যে শীর্ষ পর্যায়ে উপরের দিকেই মোবাইল ফোন ব্যবহার স্কুলের নিষিদ্ধ। এরা স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই বার্তাটা তাদেরকে পৌঁছে দিই যে মোবাইল স্কুলে ইউজ করা যাবে, আনাও যাবে না, ব্যবহার করা যাবে না। আমরা সেই মোবাইল ফোনগুলো সিজ করি, তারপরে অভিভাবকদেরকে ডাকি, ডাকার একটু অঙ্গীকারনামা নিয়ে তাদেরকে তারপরে এটা ফেরত দিই। অভিভাবকদেরকেও আমরা বলে দিই যে আপনারা শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন দেবেন না। আমরা আমাদের প্রাত্যহিক সমাবেশে এবং বিভিন্ন অনুষ্ঠানে সবসময় মাদকের বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে, ইভটিজিংয়ের বিরুদ্ধে আমরা কথা বলি, শিক্ষার্থীদেরকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করি। মাদক এবং বাল্যবিবাহ কুফল সম্পর্কেও আমরা তাদেরকে সবসময় তুলে ধরি। এই আমাদের এই উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীরা মাদক থেকে ইনশাল্লাহ অনেক দূরে আছে এবং বাল্যবিবাহ প্রবণতাটাও এই অঞ্চলে চালু আছে। কিন্তু আমি শিক্ষার্থীদেরকে সচেতন করি, তারপরেও আমাদের অজান্তে দু একটা কেস হয়ে যায় এরকম। তারপর তাদেরকে আমরা এইটার কুফল সম্পর্কে ব্যাখ্যা করি, বুঝাই এবং আমার মনে হয় আমাদের এই সচেতনতামূলক কার্যক্রমের কারণেই এই প্রবণতাটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। বিদায় রেখে টানছি স্যার, আপনি ভালো থাকুন, সুস্থ থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার এখানে আসার এবং সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। ধন্যবাদ।